নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ফের বেনজির ভাবে মাঝরাতে বদল, রাজ্যের 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে চড়া সুর মুখ্যমন্ত্রীর। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এন্ড নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা হয়। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। সোমবার ফের মাঝরাতে বেনজির বদল। রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যে 20টি জেলা থেকে 73 জন রিটার্নিং অফিসারকে কমিশন সরালো সেই জেলাগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। মুখ্যমন্ত্রীর বিধানসভা আসন ভবানীপুর। এই ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও সরিয়ে দিয়েছে কমিশন। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে রিটার্নিং অফিসার থাকেন। মহকুমা শাসক পদমর্যাদার আধিকারিককে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি জারি করেন, প্রার্থীদের মনোনয়ন জমা নেন, মনোনয়নের স্ক্রুটিনি করেন, জয়ী প্রার্থীর সার্টিফিকেটে সই করেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। 15ই মার্চ বিকেলে ভোট ঘোষণা, 15ই মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। 16ই মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17ই মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। সোমবার মাঝরাতে ফের বদল। এবার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে। ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে। অত্যাচার চলছে, কোর্ট নীরব। অফিসার ছিল হয়তো তাদেরকে বদলি হয়েছে, বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তারা মৌরুষি পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে। সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়া, তাদের সেই চক্রান্ত ফেল করেছে। নিউজ 18 বাংলা। জন রিটার্নিং অফিসার বদল। নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয়েছে ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এই নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে
সালের অগস্ট থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21 ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে যেতেন, আর 21 ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে যেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18 মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা। একসময় সিএমওতে থাকা অফিসাররা এখন জেলা শাসক তথা ডিইও, দাবি শুভেন্দু অধিকারীর। মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন। বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে 84 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে একজন পুলিশ অবজারভারের স্ত্রীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই সেই বিজেপি নেত্রী যিনি আমাদের রাজ্যের পুলিশ অবজারভারের স্ত্রী। আজ এই ছবি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। কমিশন বিজেপি আদালতের অভিযোগ এই জায়গা থেকে উঠে আসছে। পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। মালদার পুলিশ অবজারভার নিযুক্ত জয়ন্ত কান্ত। জয়ন্তের স্ত্রী বিহারের জামুইয়ের বিজেপি নেত্রী। নথি দেখিয়ে জ্ঞানেশ কুমারকে নিশানা তৃণমূলের। সীমান্তবর্তী এলাকার 4টে জায়গায়, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ওই ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা, ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির উপমুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টে এলাকার যে অবজারভার, সে জয়ন্তকান্ত তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। একদিকে আপনারা দেখলেন পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী, যে ক্ষেত্রে কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ সামনে আসে। আরো একটি খবর আপনাদের সামনে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপি স্ট্যাম্প। কমিশন নিরপেক্ষ নয় বলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। নিচুতলার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে প্রথমে দায় এড়ানোর চেষ্টা, আর তারপরে মারাত্মক ভুল বলে স্বীকারোক্তি কেরলের সিইওর। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, এবং এটা তার সবচেয়ে প্রমাণ। এটা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি 2019 সালের। নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কেরল বিজেপির স্ট্যাম্প।
কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান, এমন একটি প্রতিষ্ঠানের জারি করা বিজ্ঞপ্তিতে একটি রাজনৈতিক দলের স্ট্যাম্প এলো কিভাবে? এ নিয়ে চড়া সুর মমতার। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। चुनाव आयोग उन्हीं राजनीतिक दलों में भेदभाव कैसे कर सकता है? चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। এ নিয়ে কেরলের সিইও দপ্তর অবাক করা যুক্তি দেয়। নিচুতলার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে দায় এড়ানোর চেষ্টা। তারা দাবি করে সম্পূর্ণ ক্লারিক্যাল এরার। দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তদন্ত চলছে। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? নাও আই উইল রিকোয়েস্ট অল দ্য পলিটিক্যাল পার্টিজ টুগেদার, লেট আস ফাইট এগেইনস্ট দ্য ওয়ান সাইডেড ডিক্টেটরশিপ, অটোক্রেসি and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রথমে বললেন ক্লারিক্যাল এরার, তারপর মারাত্মক ভুল বলে স্বীকারোক্তি। The Commission looks at these lapses very seriously. The Commission has taken action and suspended that particular officer and have put in an inquiry by a senior IAS officer, and based on the outcome of that inquiry, further steps will be taken. নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা, এত কম সময়ে বিচারাধীন বিচার কঠিন কাজ। ৪৫ দিনের ৬০ লক্ষ অ্যাডজুডিকেশন কঠিন কাজ। শুনানিতে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর সঙ্গে যোগাযোগ করব। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল এবং ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের আজকের যে এসআইআর মামলা শুনানি ছিল, সেই শুনানির মূলত যে বিষয় ছিল, সেই বিষয়টা ছিল যে সময় হাতে কম রয়েছে, নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটি পর্যায়ের যে নির্বাচন রয়েছে বাংলার, সেই দুটি ফেজের নমিনেশনের লাস্ট দিন, যেদিন ভোটার তালিকার ফ্রিজ করে দেওয়ার কথা আরপি অ্যাক্ট অনুযায়ী, সেই দিনের মধ্যে অ্যাডজুডিকেশনের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে কিনা, এই বিষয় নিয়েই রাজ্যের তরফ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় এবং সেখানে এই অ্যাডজুডিকেশন লিস্ট এবং ভোটার তালিকার ফ্রিজিং এর বিষয়টি একেবারে নির্বাচনের 7 দিন আগে পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলা হয়। অন্যদিকে একই সঙ্গে যাদের নাম অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে, বিশেষত যে সমস্ত সম্ভাব্য প্রার্থীদের নাম রয়েছে, তারা যাতে নমিনেশন ফিল আপ করতে পারেন, তাই জন্য তাদের নামটি খুব দ্রুত ক্লিয়ার করে দেওয়া হোক, এই বিষয়টি বলা হয়। অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালেরও কাজ যাতে দ্রুত শুরু হয়, সেই সাজেশনও কিন্তু দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। এই পরিপ্রেক্ষিতেই যখন বক্তব্য আসছিল, তখনই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে মাত্র ৪৫ দিনের মধ্যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন লিস্ট ক্লিয়ার করা একটা বিশাল বড় টাস্ক এবং সেই টাস্কটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা দায়িত্ব পালন করছেন, সেই সমস্ত জুডিশিয়াল অফিসাররা, এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি উল্লেখ করেন যে তারা মানছেন যে এটা সত্যিই খুব বড় একটি কাজ এবং সেই কারণেই রাজ্যের পিটিশনেও শুরুর দিকেই একেবারে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে এত কম সময় নির্বাচনের মুখে এত বড় এসআইআর প্রক্রিয়া করা সম্ভব নয়। আজকের সওয়াল জবাবে বেশ কিছু নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতির উদ্দেশ্যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে মূলত বলা হয়েছে যে ফেজ অনুযায়ী নির্বাচন রয়েছে, সেই ফেজ অনুযায়ী বিধানসভা ভিত্তিতে অ্যাডজুডিকেশন লিস্টকে ক্লিয়ার করা হোক। এই যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনাল অতি দ্রুত ফাংশন করা শুরু করুক এবং যাদেরকে নাম ক্লিয়ার করা হচ্ছে এবং সাপ্লিমেন্টারি লিস্ট একে একে আসতে থাকবে, সেই বিষয়টিও কিন্তু আজকে ক্লিয়ার হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 1 এপ্রিল। বেশ।
আদালত বলেছে যে প্রত্যেকের নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। কত নাম বাদ জানে না কমিশনই। মাঝরাতে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের 29 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হলেও বাদ কত, এখনো মোট কত নাম বাদ তা স্পষ্ট নয়। 29 লক্ষ বিচারাধীনেরও সবার নাম প্রকাশ নয়। কত নাম নতুন ভোটার তালিকায় যুক্ত তাও অস্পষ্ট। একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করি কি রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। বাংলার মানুষের সাথে প্রতারণা করছে কমিশন, তাই তালিকা নিয়ে এত গোপনীয়তা। কমিশনে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। The election commission has still not declared how many names have been deleted in the supplementary list. That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। ভোটে প্রার্থী অথচ ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা, কারণ প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। আর এই প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টেও। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। কলকাতা হাইকোর্টের নেতৃত্বে বিচারাধীনদের বিচার করছেন বিচারপতিরা। সেই মতো সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা গিয়েছে বিচারাধীন একাধিক প্রার্থীর নাম ভোটার তালিকায় উঠেছে। কলিতা মাঝি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিজেপি প্রার্থী, তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। সোমবার কলিতা মাঝির নাম উঠল ভোটার লিস্টে। খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথেই তাদেরও নাম বেরোইছে, তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে নিশ্চয় আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল। জাকির হোসেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক, এবারও তৃণমূলের প্রার্থী। তার নাম বিচারাধীন থেকে এবার ভোটার লিস্টে। আমি বৈধ ছিলাম, সমস্ত মানুষই বৈধ আছে। নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আমাদের মুর্শিদাবাদ বাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছিল। আপনারা দেখতে পেলেন বৈধ ছিলাম বলে ভোটের নামে উঠেছে আমার, এবং অনেক মানুষেরই উঠেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি এখানকার বিধায়ক বায়রন বিশ্বাস এবারের ভোটে তৃণমূল প্রার্থী। তার নামও বিচারাধীন তালিকা থেকে ভোটার লিস্টে। রাজ্যের মন্ত্রী উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 3 বারের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি এবারের ভোটেও তৃণমূলের প্রার্থী। প্রথম তালিকায় তিনি ছিলেন বিচারাধীন, এবারের তালিকা নিয়ে চিন্তায়। আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, এপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিট, পাসপোর্ট সব জমা করে দিয়েছি, তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। সবাই তো আমরা পেনি, এটা কি হচ্ছে? যদি এরকম হয় তাহলে তো ডেমোক্রেসি শেষ। বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী ফয়জুল হক, যিনি কাজল শেখ নামেই বেশি পরিচিত, প্রথম লিস্টে তাঁরও নাম ছিল বিচারাধীন। কিছু নাম বেরিয়েছে, বাকি আরও কিছু নাম বাকি আছে, আমিও আছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, অল্প দিনের মধ্যে নাম এসে যাবে।
ভোট দেওয়া একটা মানুষের মৌলিক অধিকার, ভোটে দাঁড়ানোটাও তাদের অধিকার। আমি যদি আজকে ভোটার হবো কি না ডিসাইড করতে হবে, তাহলে তো ভোটে দাঁড়ানোর প্রশ্নটাই থেকে আসছে না। আলটিমেটলি গণতন্ত্র, তাহলে সেই লার্জেস্ট ডেমোক্রেসিটা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। এক ভোট দেয়া এবং ভোটে দাঁড়ানো, এই রাইটটা আপনি সিকিউর করতে পারছেন না, তাহলে এর থেকে বড় ব্যর্থতা বলে কিছু হতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনানি হয়। এদিন শুনানিতে বিচারাধীন তালিকায় প্রার্থীদের নাম থাকার বিষয়টি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। বলেন, বিচারাধীন তালিকায় 60 লক্ষ নাম, সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষের কাছাকাছি নাম প্রকাশ হয়েছে। কত বাদ গিয়েছেন তার পুরো তালিকা আমাদের কাছে নেই। 14 জন প্রার্থী বিচারাধীনের তালিকায়, তাদের নাম দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হোক, এ বিষয়ে নির্দেশ দিক আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, মূল 2 ইস্যু ছাড়া বাকিটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখে নিতে পারেন। এরপরে সুপ্রিম কোর্টের পরামর্শ, স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করুন। যেসব প্রার্থীর নাম বিচারাধীন তাদের নাম যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা নিয়ে কথা বলুন। নিউজ 18 বাংলা।